হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন ক্লাসে, আচ্ছা হ্যাঁ জি ভালো আছি। সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দেন আপনাদের যারা। আমি দেখতে পাচ্ছি ইমরান হোসেন বিপ্লব সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাবরিয়া আক্তার বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তারপরে কি এটা, ওয়াচম্যান মিয়া, আচ্ছা সেও সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ইমতিয়াজ হোসেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আফসানা আক্তার আজ প্রথম আপনার ক্লাস করতেছি স্যার, ওকে ভেরি গুড। আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি আপনাদের। ইমতিয়াজ হোসেন বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা সবাই এইচএসসি পরীক্ষার্থী রাইট? আপনারা সবাই এইচএসসি না সরি এসএসসি পরীক্ষার্থী তাই তো নাকি? আপনারা সবাই এসএসসি পরীক্ষার্থী তাই তো নাকি? এসএসসি ব্যাচ কত 2025, অর্থাৎ 2025 সালে আপনারা এসএসসি পরীক্ষা দিবেন তাই তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সাগর সালাম দিয়েছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এইচএসসি স্টুডেন্টরা করতে পারবে একজন কমেন্ট করেছে, হ্যাঁ করেন, সবাই করেন। এসএসসি মেনলি আজকে আমাদের ক্লাসটা আমরা করব এসএসসি যারা আছে তাদেরকে নিয়ে, ঠিক আছে? ক্লাসটা হচ্ছে ফুললি এসএসসির ক্লাস। তাহলে এসএসসি ফাইনাল প্রিপারেশন যে ব্যাচ আমাদের 2025 রাইট? তাহলে এসএসসির আমরা ক্লাস করব, অ্যাকাউন্টিং ক্লাস করব, ঠিক আছে? তার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে একটু ক্লাসে মেনশন করে দেন এবং ক্লাসটা সবাই আপনাদের টাইম লাইনে একটু শেয়ার করে দেন, ঠিক আছে ভাইয়া? সুন্দর করে বন্ধুদেরকে একটু শেয়ার এবং মেনশন করে দেন তো। একটু বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আপনাদের যারা বন্ধু রয়েছে সকল বন্ধুদেরকে একটু মেনশন করে দেন এবং টাইম লাইনে আপনাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন, কারণ আমরা চাবো যে আমরা সবাই মিলে ইনশাল্লাহ ক্লাসটা করব। এবং জাস্ট কথা দিচ্ছি, আপনারা যদি সকলে উপস্থিত হয়ে লাইভে যত বেশি জন ক্লাস করবেন আমরা তত বেশি বেশি করে আপনাদের ক্লাস নিব এবং আপনাদের ফুল প্রিপারেশনটা আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে দিব এবং এ প্লাস পাওয়ার জন্য আপনাদের যা যা প্রয়োজন আমরা সব কিছু করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি 23 জন যুক্ত হয়েছে। সবাইকে আমাদের ক্লাসে আমন্ত্রণ জানাই, সবাইকে আমি ক্লাসে আমন্ত্রণ জানাই, ওয়েলকাম করি। একজন বলছে স্যার আপনার নাম কি? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনারা এসএসসি পরীক্ষা দিবেন কত সালে? 2025 সালে তাই তো নাকি? এখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি কত সালে জানেন? সেটা হচ্ছে 2012 সালে। কত সালে? 2012 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, বুঝতে পেরেছেন? তার মানে আমি আজ থেকে 13 বছর আগে এই সেম আপনারা যে এসএসসির বইটা পড়ছেন না, সেম বই, সেম সৃজনশীল প্রশ্ন, সেম প্যাটার্নে আমি পরীক্ষা দিয়েছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর্থিক বিবরণী অনেক কঠিন লাগে। ইনশাল্লাহ আজকে থেকে ক্লাসে যা যা শেখাবো, আজকে থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত আপনাদের হাতে যে 2 মাস বা 3 মাস সময় রয়েছে আমাদের, ইনশাল্লাহ ক্লাসগুলো করেন। খালি একটাই রিকোয়েস্ট, আমরা যে ক্লাসগুলো নিব, আমি, নাজমুল স্যার, আরও আমাদের যারা টিচার রয়েছে সবাই মিলে আমরা ক্লাস নিব। যদি আপনারা ক্লাসগুলো আমাদের মনোযোগ দিয়ে করেন, খাতায় নোট করেন, নোটগুলো যদি এই গ্রুপে শেয়ার করেন, তাহলে আমরা হচ্ছে সকল টিচার আপনাদের সকল ক্লাস নিব, ঠিক আছে? নিপু আক্তার বলছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে আমরা সবাই মিলে আপনাদের ক্লাসগুলো নেওয়ার ট্রাই করব, ঠিক আছে? কিন্তু একটাই কথা ভাইয়া, ক্লাসগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি সবাই ক্লাস করব? দেখি তো কে কে ক্লাস করব আমরা। আচ্ছা, সবাই একটু বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিতে হবে, ঠিক আছে? বন্ধুদেরকে মেনশন দিবেন, বন্ধুদেরকে বলবেন যে আমাদের এসএসসির ফ্রি ক্লাস হচ্ছে, ক্লাসগুলো তোমরা করো। আর্থিক বিবরণী থেকে শুরু করে সব ক্লাস ইনশাল্লাহ আপনাদের জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? এতটুকু গ্যারেন্টি দিচ্ছি। সবাই বন্ধুদেরকে বলে দিবেন, ঠিক আছে? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তাহলে একজন বলছে আর্থিক বিবরণী কঠিন লাগে, আমাদেরকে 3 সাবজেক্ট পড়ানো হবে। হ্যাঁ 3 সাবজেক্টই পড়াবো, সমস্যা নাই, কিন্তু ক্লাস করতে হবে, ঠিক আছে? তাহলে সব সাবজেক্ট পড়াবো। স্টুডেন্ট যত বেশি হবে স্যার তত বেশি ক্লাস নেবে। ইয়েস জি। আচ্ছা, আপনাদের বাসা কে কোথায় থেকে বলেন তো? ক্লাস মিস করবো না ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। জুই বলছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনাদের যে কঠিন যে চ্যাপ্টারটা, সে চ্যাপ্টারটার নাম কি? সে চ্যাপ্টারটার নাম হচ্ছে কি চ্যাপ্টার বলেন তো? 10ম অধ্যায়, তার নাম হচ্ছে আর্থিক বিবরণী। হ্যাঁ, আমরা একবারে 0 থেকে আর্থিক বিবরণী শুরু করব আজকে, ঠিক আছে? 0 টু হিরো হব আমরা, ক্লিয়ার? আজকে আমরা 0 থেকে একবার আর্থিক বিবরণী শুরু করব, ওখান থেকে কি হয়ে যাব? হিরো হয়ে যাব ইনশাল্লাহ, ক্লিয়ার? তাহলে আজকে আমরা অবশেষে ক্লাস পেলাম। স্যার নারায়ণগঞ্জ থেকে, একজন বলছে চিটাগাং থেকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভেরি গুড। তাহলে সিলেট থেকে বা নারায়ণগঞ্জ, চিটাগাং, সিলেট, হ্যাঁ ভালো আছি।
আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তাহলে দেশের সর্বত্র এলাকার মানুষ আমরা আছি। হাতিয়া, ভেরি গুড। চট্টগ্রাম থেকে আমি করব স্যার, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। তাহলে একটা নোট খাতা নিয়ে আমরা ক্লাসে বসে যাব, ঠিক আছে? তাহলে আমরা রেগুলার ক্লাস করবো আজ থেকে। আমাদের লেকচার নাম্বার 1 আজকে আমরা আলোচনা করব আর্থিক বিবরণী। আমরা কি জানি ভাইয়া, আর্থিক বিবরণী থেকে 2টা, তাই না ভাইয়া? 2টা আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, তাই তো নাকি? 2টা সৃজনশীল প্রশ্ন আসবে আমাদের, 2টা প্রশ্নেরই উত্তর করতে হবে। এখানে কি কোনো অপশন আছে? নোয়াখালী থেকে, কুমিল্লা থেকে, মিরপুর, ঢাকা, ভেরি গুড। তাহলে আর্থিক বিবরণী থেকে আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন আসবে, আমাদের 2টারই উত্তর করতে হবে। আর 2টা প্রশ্নের মান কত? 2 গুণন 10, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আর্থিক বিবরণী থেকে 20 মার্কের প্রশ্ন আসবে। এখন ভাইয়া চিন্তা করেন, এই আর্থিক বিবরণীর প্রশ্ন যদি আমি উত্তর করতে না পারি তাহলে আমার কি A+ হবে? আমার A+ পাওয়ার সম্ভাবনা কমে যাবে। কিন্তু আজকে থেকে যারা ক্লাস করবে আমি গ্যারেন্টি দিতে পারি এইসব বিষয়ে এই ছেলে মেয়েগুলো 100% A+ পাবেই পাবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে? তাহলে আমরা সুন্দর করে আজকে পড়াশোনায় চলে যাই, ঠিক আছে? সুন্দর করে একবারে 0 থেকে আমরা ক্লাস করি। দেখেন কি বলছে এখানে, আর্থিক বিবরণী, তাই না? এখন আর্থিক বিবরণী জিনিসটা কি আমরা একটু পড়াশোনা করার ট্রাই করি, ঠিক আছে? আপনি অনেক ভালো পড়ান আমার ভাইয়া বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি ইনশাল্লাহ আপনার ভাইয়া বলে আপনার কাছে কেমন লাগে দেখি। ওকে, তাহলে আমরা একটু পড়াশোনায় চলে যাই আজকে, ঠিক আছে? তাহলে দেখি, বলছে একটা ক্লাসও মিস দিই নাই। আচ্ছা, বলছে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, কি বলেছে ভাইয়া? কোনো ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে ধারণা লাভের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। এই যে দেখেন এমসিকিউ আসবে না পরীক্ষায়, এখান থেকে কিন্তু আমরা একটা এমসিকিউ পেয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, এই যে বলেছে যার নোট সুন্দর হবে, নোট করতে হবে, যার নোট সুন্দর হবে তাকে কিন্তু আমরা পুরস্কার দিব, ঠিক আছে? গিফট পাঠাবো, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এখানে কি বলেছে, চট্টগ্রাম থেকে, ওয়ালাইকুম আসসালাম, নরসিংদী থেকে, ভেরি গুড। তাহলে দেখেন আর্থিক বিবরণী আমরা কেন প্রস্তুত করব? আর্থিক বিবরণী একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে জানার জন্য আমরা কি করব? আর্থিক বিবরণী প্রস্তুত করব। তাহলে আপনাকে যদি কেউ বলে এখন থেকে যে আর্থিক বিবরণী আমরা কেন প্রস্তুত করব, আপনি কি বলবেন? একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ জানার জন্য আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার আসেন আন্তর্জাতিক হিসাব মান 1, এটাকে ইংরেজিতে বলে IAS। কি বলে? IAS। এখন আপনাদের এমসিকিউতে দেখবেন এই প্রশ্নটা অনেকবার আসছে যে ভাইয়া IAS এর পূর্ণরূপ কি? IAS এর পূর্ণরূপ কি? আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, কি ভাইয়া? আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, নোট করেন এটা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল, ঠিক আছে? এতে কি ভাইয়া? এতে হচ্ছে অ্যাকাউন্টিং, এতে কে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং। বাকি থাকে কে? এস না ভাইয়া? এসতে হচ্ছে স্ট্যান্ডার্ডস, কি ভাইয়া? STANDARD, শেষে একটা এস আছে, বুঝতে পেরেছেন? তাহলে এই যে দেখেন IAS এর পূর্ণরূপ কি ভাইয়া? IAS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। আপনারা যখন বোর্ড প্রশ্ন সলভ করবেন তখন দেখবেন যে এই বোর্ড প্রশ্ন কতবার এসেছে যে IAS এর পূর্ণরূপ কি। তাহলে IAS মানে কি? IAS মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। এখন এই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস জিনিসটা কি? আপনারা এখন তো অনেক ছোট, সংক্ষেপে মনে রাখবেন IAS মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের নিয়ম কানুন। কি বলেছি ভাইয়া? হিসাব বিজ্ঞানের নিয়ম কানুন। ওকে, মনে থাকবে IAS মানে কি? হিসাব বিজ্ঞানের নিয়ম কানুন। ক্লিয়ার ভাইয়া? সংক্ষেপে যদি আমরা বলি যে IAS জিনিসটা কি, এটার কাজ কি, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের নিয়ম কানুন। আমরা যে জাবেদা করি, আমরা যে খতিয়ান করি, আমরা যে রেওয়ামিল করি, এগুলো কি একটা নিয়ম মেনে করি না? তো এই নিয়ম কানুনগুলোকে আমরা IAS বলবো, ঠিক আছে ভাইয়া? তাহলে IAS মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস। তাহলে এই IAS কে আবার বাংলায় বলে আন্তর্জাতিক হিসাব মান। তাহলে IAS নাম্বার 1 কি বলছে ভাইয়া? IAS 1। IAS 1 মানে কি? হিসাব বিজ্ঞানের 1 নাম্বার নিয়ম। কয় নাম্বার নিয়ম? 1 নাম্বার নিয়ম। তাহলে হিসাব বিজ্ঞানের 1 নাম্বার নিয়মে কি সম্পর্কে বলা হয়েছে? আর্থিক বিবরণী সম্পর্কে বলা আছে। তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের যে 1 নাম্বার নিয়ম তাকে আমরা কি বলবো? IAS 1। আর এই IAS 1 এ কি সম্পর্কে বলা হয়েছে? আর্থিক বিবরণী সম্পর্কে বলা হয়েছে। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে IAS 1 বা আর্থিক বিবরণী। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? এ পর্যন্ত কি আমরা সকলে বুঝতে পেরেছি? এগুলো কিন্তু আপনাদের এমসিকিউ এর জন্য আসবে।
এগুলো আপনাদের এমসিকিউ এর জন্য আসবে, ঠিক আছে। এখন এই যে আমাদের IS1 কি বলছে, আর্থিক বিবরণীর অংশ রয়েছে কয়টি ভাইয়া? 5টি। মানুষের দেহে অনেকগুলো অংশ আছে না, নাক আছে, মাথা আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, আছে না? তো এইরকম ভাবে ভাইয়া আর্থিক বিবরণীতেও 5টি অংশ থাকে। কয়টি অংশ থাকে? 5টি। তো সেই 5টি অংশ কি কি দেখি তো আমরা। নাম্বার 1 বিশদায় বিবরণী, নাম্বার 2 মালিকানা সত্ত্ব বিবরণী, নাম্বার 3 আর্থিক অবস্থার বিবরণী। দেখেন আপনাদের সিলেবাসে এই 3টা বিবরণী প্রস্তুত করতে হয়, ঠিক আছে। তাহলে এই 3টার বাইরে আরো 2টা জিনিস আছে যেটা আপনাদের পরীক্ষায় আসবে না, সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী আর একটা নোট বা সংযুক্তি বা টিকা বলতে পারি আমরা, ঠিক আছে। এগুলো আপনারা যখন একটু বড় হবেন, এইচএসসিতে যখন পড়বেন তখন এগুলো আসবে। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাদের যে 5টি, ঠিক আছে ভাইয়া, আমাদের যে 5টি বিবরণী আছে, এই 5টি বিবরণীর মধ্যে আমাদের কি করা লাগবে ভাইয়া? এই তিনটি আমাদের কি হবে ভাইয়া? এই 3টি আমাদের পরীক্ষার জন্য শিখতে হবে। আপনারা এখন এসএসসি পড়ছেন না, এই এসএসসিতে আমাদেরকে কি করতে হবে ভাইয়া? এই 3টা জিনিস থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে। সবাই কি বুঝতে পেরেছি এ পর্যন্ত? এ পর্যন্ত কি আমরা একটু সবাই বুঝতে পেরেছি পড়াশোনা? বলি তো দেখি। আচ্ছা, লেট হয়ে যায়নি। দেখেন এ পর্যন্ত কি তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া যে আর্থিক বিবরণী কি জিনিস, আর্থিক বিবরণী আমরা কেন প্রস্তুত করি, আর্থিক বিবরণীর মধ্যে কয়টি অংশ থাকে, এগুলো কি সবাই ক্লিয়ার হয়েছি আমরা? ঠিক আছে, এগুলো আমার মনে হয় যে সকলে ক্লিয়ার হয়েছে। আমার নাম কি জানার দরকার নাই, ক্লাস করি, ঠিক আছে। ক্লাস করেন, এমনি নাম জেনে যাবেন। ওকে ওকে, এবার দেখেন আমরা একটু পড়াশোনা করি। আজকে আমাদের আলোচনার বিষয় কি? বিশদ আয় বিবরণী আপনাদের পরীক্ষায় আসে। মনে রাখতে হবে বিশদায় বিবরণীতে শুধুমাত্র কি বলেছি, শুধুমাত্র আয় এবং ব্যয় হিসাব লিপিবদ্ধ করা হয়। তাহলে আমরা কি জানি ভাইয়া, হিসাব 5 প্রকার না? হিসাব 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আর কি আছে ভাইয়া? আয় এবং ব্যয়, তাই না ভাইয়া? তো এই যে 5 প্রকার হিসাব, 5 প্রকার হিসাবের মধ্যে শুধুমাত্র আয় আর ব্যয় হিসাব নিয়ে আমরা কি প্রস্তুত করব? বিশদায় বিবরণী প্রস্তুত করব। ভাইয়া তাহলে বিশদায় বিবরণীতে কি সম্পদ হিসাব আসবে? আসবে না। দায় হিসাব আসবে? আসবে না। মালিকানা সত্ত্ব হিসাব আসবে? আসবে না। কি কি আসবে? শুধুমাত্র আয় হিসাব আসবে আর ব্যয় হিসাব আসবে। তাহলে আয় এবং ব্যয় হিসাব নিয়ে আমরা কি প্রস্তুত করব? বিশদায় বিবরণী প্রস্তুত করব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসি। বিশদায় বিবরণীতে 3 ধরনের মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, বিশদায় বিবরণীতে 3 ধরনের মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। নাম্বার 1 মোট মুনাফা বা মোট ক্ষতি। ঠিক আছে ভাইয়া? তাহলে কয় ধরনের লাভ বা ক্ষতি আমরা নির্ণয় করব? 3 ধরনের। নাম্বার 2 পরিচালন মুনাফা। কি ভাইয়া? পরিচালন মুনাফা বা পরিচালন ক্ষতি। নাম্বার 3 নিট মুনাফা বা ক্ষতি। ওকে, আচ্ছা একটু আজান দিচ্ছে তো 1 মিনিট বিরতি আজানের, ঠিক আছে? আজানের বিরতি 1 মিনিট, ঠিক আছে ভাইয়া? আজানের বিরতি 1 মিনিট, সবাই লাইনেই থাকেন এইভাবে। 1 মিনিট পরে আমি আবার ক্লাস শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আজান শেষ হয়েছে, আমরা তাহলে আবার ক্লাসে চলে আসি। তাহলে দেখেন এখান থেকে এমসিকিউ আসবে যে বিশদায় বিবরণীতে শুধুমাত্র আয় হিসাব আর ব্যয় হিসাব লিপিবদ্ধ হয়। বিশদায় বিবরণীতে 3 ধরনের মুনাফা বা ক্ষতি নির্ণয় করা হয়। নাম্বার 1 মোট মুনাফা বা ক্ষতি, পরিচালন মুনাফা বা ক্ষতি এবং নিট মুনাফা বা নিট ক্ষতি। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এগুলো আমাদের কি থাকবে? বিশদায় বিবরণীতে থাকবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসি। ক্লাস লাইভ করতে হবে, রেকর্ড থাকবে না, ঠিক আছে?
এরপরে আমরা আসি, ঠিক আছে। এবার আমরা দেখি যে একটা বিশদ বিবরণীর আমরা যে ম্যাথ করব, এই ম্যাথটা আমরা কিভাবে করব। সুন্দর করে আমরা দেখব যে ম্যাথের ফরম্যাটটা কি, এবং সাথে সাথে আমরা আজকে ম্যাথ প্র্যাকটিস করব, এবং দেখবেন যে কত সহজে আপনারা ম্যাথগুলো পারবেন, ঠিক আছে। এতদিন আপনারা কি করেছেন, একটা ম্যাথ নিয়েছেন আর করা শুরু করে দিয়েছেন, কিন্তু আমরা বেসিক দুর্বল আমাদের, সে কারণে আর্থিক বিবরণী আমাদের কাছে কঠিন লাগে। আজকে থেকে দেখেন কি সিস্টেমে আমি ম্যাথ শেখাচ্ছি, আমার সাথে সাথে দেখেন, বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন আজকে থেকে আর্থিক বিবরণী আপনার কাছে ইজি হয়ে যাবে, ঠিক আছে। দেখেন তাহলে বিশদ আয় বিবরণী, তাই না ভাইয়া? দেখেন খুব সুন্দর করে নোট করবেন, ঠিক আছে। দেখেন তো বিশদ আয় বিবরণীতে ভাইয়া আমাদের অঙ্কটা শুরু হবে বিক্রয় দিয়ে। কি দিয়ে ভাইয়া? বিক্রয় দিয়ে। বিক্রয় কি হিসাব? বিক্রয় হচ্ছে আয় হিসাব, ওকে। এই বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে কি করব? যোগ করব। মনে থাকবে ভাইয়া, বিক্রয়ের সাথে কি যোগ করতে হয়? অলিখিত বিক্রয়। অলিখিত বিক্রয় মানে কি? যে বিক্রয়কে এখনো লেখা হয়নি, তাহলে আমাকে কি করতে হবে? লিখে ফেলতে হবে। আর লিখে ফেলা মানে যোগ করা। তাহলে বিক্রয়ের সাথে আমরা কি করব? অলিখিত বিক্রয়কে যোগ করব। বিক্রয় ফেরত যদি থাকে মাইনাস করব, বিক্রয় বাট্টা যদি থাকে মাইনাস করব। তাহলে বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ, বিক্রয় ফেরত বিয়োগ, বিক্রয় বাট্টা বিয়োগ দিলে আমরা কি পাবো? নিট বিক্রয় পাবো। দেখবেন আপনাদের অনেক অঙ্কে ক নাম্বারে বলবে নিট বিক্রয়ের পরিমাণ বের করো। তাহলে নিট বিক্রয়ের পরিমাণ যদি আমাকে বের করতে বলে, আমি কি করব ভাইয়া? নিট বিক্রয়ের পরিমাণ যখন আমাদেরকে বের করতে বলবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিক্রয় থেকে আমরা কি করব? অলিখিত বিক্রয় যোগ করব, বিক্রয় ফেরত বাদ দিব, বিক্রয় বাট্টা বাদ দিব, দিলে আমরা কি পাবো? নিট বিক্রয় পাবো। পেয়েছি না ভাইয়া? এখন এই নিট বিক্রয় থেকে ভাইয়া কি করব? বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিয়ে দিব। নিট বিক্রয় থেকে কি মাইনাস করব? বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করব, ঠিক আছে ভাইয়া। মাইনাস করলে আমরা কি পাবো? মোট লাভ পাবো, ঠিক আছে। তাহলে দেখেন আমরা একটু আগে পড়ে আসছি যে বিশদ আয় বিবরণীর অংশ কয়টা? 3টা। একটা অংশে আমরা কি বের করব? একটা অংশে বের করব আমরা মোট লাভ। তাহলে এই যে দেখেন একটা অংশ আমরা অলরেডি বের করা শিখে গেলাম, ঠিক আছে। একটা অংশ আমরা বের করা শিখে গেছি। বিক্রয় থেকে অলিখিত বিক্রয় যোগ, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বিয়োগ করলে আমরা পাবো নিট বিক্রয়। তাহলে আমাকে নিট বিক্রয় বের করতে বললে এটা করব। এর থেকে আমরা বাদ দিব কি? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, দিলে আমরা কি পাবো? মোট লাভ পাবো, ওকে। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া যে এই যে বিক্রিত পণ্যের ব্যয় যে আপনি বললেন, এই বিক্রিত পণ্যের ব্যয় আমি কোথায় পাবো বা কিভাবে নির্ণয় করব? এটাই তো আপনাদের প্রশ্ন, নাকি ভাইয়া? এটাই আমাদের প্রশ্ন না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন যে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা কিভাবে বের করব। তাহলে এবার আমরা দেখেন যে বিক্রিত পণ্যের ব্যয়কে কিভাবে বের করা যায় সেটা আমরা এখন শিখবো, ঠিক আছে। দেখেন এই যে বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে। দেখেন বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ। কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ। এর সাথে আমরা যোগ করব নিট ক্রয়। কি যোগ করব? নিট ক্রয় যোগ করব, ওকে ভাইয়া। এখন নিট ক্রয় আবার কিভাবে বের করে? সবাই একটু লিখে নেন। নিট ক্রয় সমান, সবাই একটু লিখে নেন তো ভাইয়া, নিট ক্রয় নির্ণয়। সবাই লিখে নেন নিট ক্রয় নির্ণয়। সবাই একটু লিখে নেন তো কষ্ট করে, নিট ক্রয় নির্ণয়। নিট ক্রয় আমরা নির্ণয় করব ক্রয়, ঠিক আছে ভাইয়া। এই ক্রয়ের সাথে আমরা কি করব? অলিখিত ক্রয় যোগ করব। ক্রয়ের সাথে কি যোগ করব ভাইয়া? অলিখিত ক্রয় যোগ করব, ঠিক আছে। যোগ করেছি। এই অলিখিত ক্রয় থেকে ক্রয় ফেরতকে বাদ দিব, ভাইয়া বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে এখান থেকে ক্রয় বাট্টাকে বাদ দিব, ভাইয়া বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে এখান থেকে বাদ দিব আমরা পণ্য উত্তোলন। কি বাদ দিব? পণ্য উত্তোলন। এটা বাদ দেওয়ার পরে আমরা কি করব? মাইনাস যদি পণ্য বিতরণ করে। কি করে ভাইয়া? পণ্য বিতরণ করে, তাহলে সেটিও আমরা বাদ দিব। দেওয়ার পরে আমাদের যে টাকাটা থাকবে তার নামই হচ্ছে কি? তার নামই হচ্ছে নিট ক্রয়। তাহলে ভাইয়া নিট ক্রয় কিভাবে নির্ণয় করব? সবাই কি বুঝতে পেরেছি? আমরা কি নিট ক্রয় কিভাবে বের করব সবাই কি বুঝতে পেরেছি? ভাইয়া সব ক্লাস নিব, এখন বর্তমানে যে ক্লাসটা চলছে সেটা আগে মনোযোগ দিয়ে করেন। আমাদের স্বভাব একটু খারাপ, সেটা কি জানেন? বর্তমানে যেটা আমাদের সামনে খাবার বিষয়বস্তু আছে সেটা খাওয়া বাদ দিয়ে 4 দিন পরে কি খাবো কি নাই সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ভাই এখন অ্যাকাউন্টিংয়ে জরুরি একটা জিনিস শেখাচ্ছি না, তো সেটা আপনি ভালো মতো শিখেন। যখন আমি দেখবো যে আজকের ক্লাসটা আপনারা সবাই করেছেন, নোট করেছেন, নোটগুলো এই গ্রুপে জমা দিয়েছেন, ক্লাসের প্রতি আপনাদের আগ্রহ আছে, তখন আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস নিতে পারছি, ফাইন্যান্স মার্কেটিং ক্লাস নিতে পারবো না, সব ক্লাস নিব। ইংলিশ ক্লাসও দরকার হলে আপনাদের হবে।
সব ক্লাস হবে, কিন্তু এখন আপনারা ক্লাসটা করেন। এতদিন বলেছেন ভাইয়া ক্লাস নেন, তো আজকে এই ক্লাস নেওয়া শুরু করলাম, এই ক্লাসটা তো মনোযোগ দিয়ে করতে হবে, তাই না? তারপরে আপনাদের কি লাগবে, ওয়ান শট লাগবে না কুইক শট লাগবে, কি লাগবে এভরিথিং নেব, আমি তো বলেছি। বুঝতে পেরেছেন? বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখেন আমরা নিট ক্রয় যখন বের করব, সবাই একটু লিখে নেন তো ভাইয়া যে নিট ক্রয় নির্ণয়, এই সূত্রটা একটু লিখে নেন তো। কি করব? নিট ক্রয় বের করার সূত্র কি আমাদের? নিট ক্রয় বের করার একেবারে আমি সূত্র লিখে দিলাম। দেখেন, ক্রয়ের সাথে আমরা কি করব? অলিখিত ক্রয় যোগ করব, ক্রয় ফেরত যদি থাকে মাইনাস করব, ক্রয় বাট্টা থাকলে মাইনাস করব, পণ্য উত্তোলন যদি থাকে মাইনাস করব, এবং পণ্য যদি বিতরণ থাকে সেটাও মাইনাস করব। করার পরে যেটা পাবো তার নাম হচ্ছে নিট ক্রয়। তাহলে ভাইয়া দেখেন তো এখানে আমরা কি লিখেছি? বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করছি। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? প্রারম্ভিক মজুদ। ঠিক আছে, তাহলে এই প্রারম্ভিক মজুদের সাথে আমরা কি করব? নিট ক্রয়টাকে যোগ দিব। ভাইয়া নিট ক্রয় কিভাবে নির্ণয় করে? এই যে দেখেন এইভাবে নির্ণয় করে, যোগ দিলাম। যোগ দেওয়ার পরে আমাকে কি করতে হবে? প্লাস করতে হবে। কাকে? ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচকে প্লাস করতে হবে। ঠিক আছে, মাইনাস করতে হবে কাকে? মাইনাস করতে হবে সমাপনী মজুদকে। কাকে মাইনাস করব? সমাপনী মজুদ। করলে আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। কি পেয়ে যাব ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আপনি যে লিখলেন ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, এই ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো কোনগুলো? এই যে দেখেন, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ কোনগুলো? ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, আরেকটা জিনিস বাদ পড়েছে সেটা একটু নোট করে নেবেন, সেটা হচ্ছে মজুরি। আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে মজুরি। একটু নোট করে নেন তো দেখি ভাইয়া, সবাই সুন্দর করে নোট করে নেন তো। তাহলে আমাকে বলেন, আপনাদের কিন্তু প্রশ্নে আসবে ক নম্বরে অথবা খ নম্বরে কি বলবে ভাইয়া? আমাকে বলবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। আমি একটু পরে আপনাকে দেখাবো যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো আপনাদের বোর্ড পরীক্ষার প্রশ্নে আসছে, আমরা সমাধান করতে যাব একটু পরেই, সৃজনশীল সমাধান করব। ঠিক আছে, তাহলে আমাদেরকে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বললে কি করে করব? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয়। ভাইয়া নিট ক্রয় কিভাবে নির্ণয় করে একটু আগে আমি লিখে দিলাম। তাহলে প্রারম্ভিকের মজুদের সাথে নিট ক্রয়কে যোগ করব। এর সাথে আমি কি যোগ করব? ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। ভাইয়া ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ কোনগুলো? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি। যোগ করার পরে আমরা মাইনাস করব কি? মাইনাস করে দিব আমরা সমাপনী মজুদ। দিলে আমরা কি পেয়ে যাব? বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া সবাই? আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি যে বিক্রিত পণ্যের ব্যয়কে কিভাবে নির্ণয় করে? বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে আমরা কি সবাই পারবো না? সবাই একটু কমেন্টে বলেন তো যে বিক্রিত পণ্যের ব্যয়টাকে আমরা নির্ণয় করতে পারবো কি না? পারবো ভাইয়া, বলেন তো। আচ্ছা, এখন দেখেন, অনেক সময় আপনাদের একটা প্রশ্নে বলবে যে প্রত্যক্ষ, কি বলে ভাইয়া? প্রত্যক্ষ পরিচালন ব্যয় নির্ণয় করো। কি বলে? প্রত্যক্ষ পরিচালন ব্যয় নির্ণয় করো। এই কথাটা যদি বলে না, তাহলে এই যে আপনি কি করবেন জানেন? আপনি সোজা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে দিবেন। বুঝতে পেরেছেন আমার কথা? আপনাকে যখন বলবে প্রত্যক্ষ পরিচালন ব্যয় নির্ণয় করো, আপনি কি করবেন জানেন? প্রত্যক্ষ পরিচালন ব্যয় মানে বিক্রিত পণ্যের ব্যয়। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার বলেন? সবাই ক্লিয়ার? আপনাকে যখন প্রশ্নে বলবে যে প্রত্যক্ষ পরিচালন ব্যয় নির্ণয় করো, তখন আপনি কি করে দিবেন? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করে দিবেন। ক্লিয়ার? বিক্রিত পণ্যের ব্যয়টাই হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয়। ওকে, পারবো ইনশাল্লাহ। ভেরি গুড, থ্যাংক ইউ। একজন প্রশ্ন করেছে ভাইয়া ডক চার্জ কি জিনিস? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ডক চার্জ, তাই না? এটা কি জিনিস? তাহলে আমি একটু বলি ডক চার্জ কি জিনিস। দেখেন, বাইরের দেশ থেকে যখন পণ্য কিনে নিয়ে আসা হয় তখন সবগুলো জাহাজে করে পণ্য আসে, তাই না ভাইয়া? আমরা তো মনে হয় জানি। তো জাহাজে করে যখন পণ্য নিয়ে আসা হয়, নিয়ে এসে পণ্যগুলো নামিয়ে এক জায়গায় রাখা হয়, সমুদ্র বন্দরের একটা জায়গায় রাখা হয়। আমরা যখন ট্রেনে যদি চড়ি বা বাস স্ট্যান্ডে যদি চড়ি, ট্রেনের কি আছে? প্ল্যাটফর্ম আছে না ভাইয়া? ট্রেন থেকে নেমে আমরা কি করি? প্ল্যাটফর্মে দাঁড়াই না? এই প্ল্যাটফর্মে মালামাল রাখি না? রাখি তো। তো এইরকম আপনি যখন জাহাজে করে পণ্য নিয়ে এসে কি করেন?
একটা জায়গায় নামাই রাখবেন, হ্যাঁ, ওই যে আমাদের সমুদ্র বন্দরে একটা জায়গা আছে, হ্যাঁ, ওই জায়গাতে আমরা নামাই পণ্যগুলো রাখবো। তাহলে ওই জায়গায় যদি আপনি পণ্য যদি রাখেন তাহলে তার একটা ভাড়া দিতে হয়, একটা চার্জ দিতে হয়, সেটাকে আমরা বলি ডক চার্জ। যে জায়গাটাতে আপনি পণ্য রাখেন সেটাকে বলা হয় ডক ইয়ার্ড। ওকে, কি বলা হয়? ডক ইয়ার্ড। আর এর জন্য আপনি কি করবেন, যে চার্জটা দিবেন, ওখানে পণ্য রাখার জন্য আপনাকে ভাড়া দিতে হবে, ওই ভাড়াটাই হচ্ছে ডক চার্জ। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল। ভাইয়া এটা যদি হয় তাহলে আমরা এখন কি করব বলেছি, আপনাদের যেহেতু সামনে পরীক্ষা ভাইয়া, আমরা যা বলবো তাই করব। যতটুকু শিখলাম এই শেখার মধ্যে আমরা একটু প্রশ্ন সলভ করি, দেখি পারি কিনা প্রশ্ন সলভ করতে। যা শিখেছি এই রিলেটেড একটু প্রশ্ন সলভ করি তো দেখি। প্রশ্নটা আবার সলভ করব ঢাকা বোর্ড 24, অর্থাৎ এই বছরে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে, বলেছে বরকত ট্রেডার্স রেওয়ামিল দিয়েছে 30 জুন 2024 তারিখে আমাকে অঙ্কটা করতে হবে। ক্রয় দেয়া আছে, বিক্রয় দেয়া আছে। ভাইয়া এগুলো কি আপনারা বোঝেন? ক্রয় আর বিক্রয়, ক্রয় হচ্ছে সবসময় কি হয়, ব্যয় হিসাব না? তার মানে ক্রয়ের টাকাটা হচ্ছে ডেবিটে বসেছে, আর বিক্রয় হচ্ছে আয় হিসাব, বিক্রয়ের টাকাটা ক্রেডিটে বসেছে। উত্তোলন ও মূলধন, উত্তোলন ডেবিট, মূলধন ক্রেডিট। ফেরত, ভাইয়া এই ফেরত বলতে কি ফেরতকে বোঝাচ্ছে? ডেবিট দিকে যে ফেরত থাকে এটা হচ্ছে কি ফেরত? এটা হচ্ছে বিক্রয় ফেরত। ডেবিট দিকে যে ফেরত থাকে এটা হচ্ছে বিক্রয় ফেরতের টাকা, আর ক্রেডিট দিকে যে ফেরত থাকে এটা হচ্ছে ক্রয় ফেরতের টাকা। ঠিক আছে? ফেরত মনে রাখবেন বিপরীত হিসাব। ফেরত হচ্ছে বিপরীত হিসাব। কি হিসাব বললাম? ফেরতগুলো হচ্ছে বিপরীত হিসাব। কেন বিপরীত হিসাব ভাইয়া? একটু আমি আপনাকে বোঝাই, এটা এইচএসসি পড়ার সময় আপনারা শিখবেন। দেখেন, ক্রয়, হ্যাঁ, ক্রয় হচ্ছে ডেবিট হয়। কি হয়? ডেবিট হয়। রেওয়ামিল করার সময় ক্রয়কে আপনারা ডেবিটে বসাইছেন, কিন্তু ক্রয় ফেরত হয়ে যাবে বিপরীত। কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে। ক্রয় ফেরত হচ্ছে ক্রেডিট। দেখেন, ডেবিটের বিপরীত হচ্ছে ক্রেডিট, ক্রয় ফেরত হচ্ছে ক্রয়ের বিপরীত, সেজন্য ক্রয় ফেরতকে বলা হয় বিপরীত হিসাব। কি হিসাব বলা হয়? বিপরীত হিসাব বলা হয়, মানে উল্টা হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ঠিক সেম ভাবে এই যে দেখেন বিক্রয় ফেরত, বিক্রয় হচ্ছে কি? বিক্রয় হচ্ছে ক্রেডিট, কিন্তু বিক্রয় ফেরত ডেবিট। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কাজ। ওকে, এরপরে আসি, আন্তঃপরিবহনটা বুঝিয়ে দেন। কোনো কিছু কেনার পরে আপনার দোকানে নিয়ে আসার জন্য যে খরচটা, সেটাই আন্তঃপরিবহন। ঠিক আছে? কোনো কিছু কিনে আপনি যে বাসায় আসবেন, বাজারে গেলেন, বাজারে যে একটা বই কিনলেন, বই কিনে রিক্সা ভাড়া দিয়ে আপনি আপনার বাসায় আসলেন, তো ওই যে রিক্সা ভাড়াটা দিলেন না, বই নিয়ে আসার খরচ, এটাই হচ্ছে আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন। আর বহি পরিবহন মানে কি? বিক্রি, যে জিনিস আপনি বিক্রি করছেন, বিক্রয় করতে যে পরিবহনটা দিচ্ছেন, সেটাই হচ্ছে বিক্রয় পরিবহন। বিক্রয়ের জন্য যে পরিবহনটা হয় সেটাই বহি পরিবহন বা বিক্রয় পরিবহন। ঠিক আছে? এরপরে দেখেন শুধু পরিবহন বলেছে। এখন ভাইয়া পরিবহন তো দুই প্রকার, একটা হচ্ছে আন্তঃপরিবহন, আরেকটা হচ্ছে বহি পরিবহন। যদি শুধু পরিবহন বলে তাহলে সেটাকে আন্তঃপরিবহন হিসাবে কাজ করতে হবে। কি পরিবহন? আন্তঃপরিবহন হিসাবে কাজ করতে হবে। দ্যাট মিনস শুধু পরিবহন বললে এটি কি পরিবহন হবে? ক্রয় পরিবহন হবে। মনে থাকবে ভাইয়া? যদি শুধু পরিবহন বলে তাহলে এটি কোন পরিবহন হবে? ক্রয় পরিবহন হবে। ঠিক আছে ভাইয়া? এরপরে বলছে ভাইয়া দেখেন শুল্ক। ভাইয়া যদি শুধু শুল্ক বলে তাহলে এটা দ্বারা আমরা বুঝবো আমদানি শুল্ক। কি শুল্ক ভাইয়া? শুধু শুল্ক বললে এটা দ্বারা আমরা বুঝবো এটা আমদানি শুল্ক। মনে থাকবে, শুধু শুল্ক বললে এটা আমদানি শুল্ক। এরপরে বলেছে 10% ঋণ 1/7/2021 তারিখ, মানে আপনি ঋণ নিয়েছেন 21 সালের 1 তারিখ 7 মাসে। এরপরে বলেছে আয়কর, সাধারণ সঞ্চিতি, মজুরি, স্থায়ী সম্পদ, ঋণের সুদ। এইভাবে একটা সুন্দর করে আমাকে অঙ্ক দিয়ে দিয়েছে। ওকে ভাইয়া, সব বোঝাই দেবো, ধৈর্য ধরেন। হ্যাঁ, আয়করের কাজ আছে যখন আমি বোঝাই দেবো। এইভাবে সুন্দর করে আমাকে অঙ্ক দিয়ে দিয়েছে। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এগুলোকে বলা হয় সমন্বয়। সেখানে বলেছে সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, অলিখিত ক্রয় ও বিক্রয় যথাক্রমে 8,000 ও 10,000 টাকা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা, মূলধনের উপরে 10% সুদ ধরতে হবে। ঠিক আছে? এবার কতে আমাকে বলেছে ঋণের বকেয়া সুদের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে ভাইয়া, ভালো করে বুঝেন। হ্যাঁ, ঋণের কি সুদ? বকেয়া সুদ। ঠিক আছে? তাহলে দেখেন আমরা এখন ঋণের বকেয়া সুদ, ঠিক আছে, আমরা এখন কি করব? ঋণের বকেয়া সুদ নির্ণয় করব। ঠিক আছে? দেখেন
বোঝার মেন্টালিটি নিয়ে আসতে হবে, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, আমরা এখন ঋণের বকেয়া সুদ নির্ণয় করব। দেখেন কিভাবে নির্ণয় করে ঋণের বকেয়া সুদ। এভাবে লিখবেন সুন্দর করে, ঋণের বকেয়া সুদ। ঠিক আছে, ঋণের বকেয়া সুদ। খুব ভালো করে বুঝবেন, এটা আপনাদের সকল পরীক্ষায় আসবে। ঠিক আছে, হ্যাঁ সব করাবো, এমসিকিউ সিকিউ সব করাবো ভাই। হ্যাঁ আয়কর বোঝাবো, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, সব বোঝাবো। যখন যেটার কাজ আসবে তখন সেটা আমি আপনাকে বোঝাবো। ঠিক আছে, আচ্ছা আমরা আগে ঋণের বকেয়া সুদ নির্ণয় করা শিখি। দিয়ে এইভাবে একটা ঘর করবেন। এভাবে একটা ঘর করবেন। ঠিক আছে, হইল। এখানে আপনি বিবরণ, হ্যাঁ এভাবে দিবেন। ঠিক আছে ভাইয়া, এখন দেখেন তো ভাইয়া, খুব ভালো করে বোঝান, খুব ভালো করে বুঝবেন। ঠিক আছে, দেখেন খুব ভালো করে বুঝবেন। অঙ্কটা কত তারিখের ভাইয়া দেখেন তো? অঙ্কটা হচ্ছে 30 জুন 2022 তারিখে আমি অঙ্ক করছি। আর আমি ঋণ নিয়েছি কয় তারিখে? ঋণ নিয়েছি 1/7/2021, মানে জুলাই মাসের 1 তারিখে। জুলাই মাসের 1 তারিখে আমি ঋণ নিয়েছি। 21 সালের জুলাই মাসের 1 তারিখে ঋণ নিয়েছি, আর অঙ্ক করছি জুন মাসের 22 সালে। তার মানে আমাকে কতদিন, এখানে বলেন তো কতদিন হয়? 1 বছর হয় না ভাইয়া? কতদিন হয়? 1 বছর হয় না? 1/7/2021 থেকে 30 জুন 2022, একটু গুনেন তো কতদিন হয়? 12 মাস হয় না ভাইয়া? তার মানে ঋণের উপরে আমাকে সুদ দিতে হবে কতদিনের? 1 বছরের সুদ দিতে হবে, তাই না ভাইয়া? ঋণের উপরে আমাকে সুদ দিতে হবে কতদিনের? ঋণের উপরে আমাকে সুদ দিতে হবে কতদিনের ভাইয়া বলেন তো? ঋণের উপরে আমাকে সুদ দিতে হবে কতদিনের বলেন তো? 1 বছরের। আমি ঋণ নিয়েছি 1/7/2021, আর অঙ্কটা হচ্ছে 30 জুন 2022। তাহলে 1/7/2021 থেকে 30 জুন 2022 কতদিন হয়? 1 বছর হয় না ভাইয়া? 1 বছর হয় তো নাকি? যদি 1 বছর হয় তাহলে আমাকে ঋণের উপরে সুদ দিতে হবে কতদিনের? 1 বছরের সুদ দিতে হবে। তাহলে আমরা দেখেন কি করব, এখানে লিখব ঋণের সুদ। 1 বছরের সুদ কত টাকা হয় সেটা আমরা আগে বের করি। ঋণের সুদ, হ্যাঁ 1 বছরে কত টাকা সুদ হয় আমরা বের করি। ভাইয়া দেখেন তো ঋণ কত টাকা আছে? 10% ঋণ 30,000 টাকা। একটা জিনিস মনে রাখবেন, মূল টাকার উপরে যদি আপনি সরাসরি, এই যে 10% হচ্ছে সুদের হার, এ 10% হচ্ছে কিসের হার ভাইয়া? সুদের হার। ঠিক আছে, তাহলে এই 30,000 টাকার উপরে আপনি যখন 10% করবেন তখন 1 বছরের সুদ পাবেন। তাহলে 30,000 টাকার উপরে 10% করলাম, তাহলে 1 বছরে কত টাকা সুদ হয় ভাইয়া? 3,000 টাকা সুদ হয়। কত টাকা? 3,000 টাকা সুদ হয়। এখন 1 বছরে আমার সুদ দিতে হবে কত টাকা? 3,000 টাকা। এখন অঙ্কতে আমরা দেখব যে কত টাকা আমরা সুদ দিয়েছি। ভাইয়া দেখেন তো অঙ্কে আমরা দেখি তো, এই যে দেখেন কত টাকা সুদ দিয়েছি আমরা অঙ্কে। এখানে অঙ্কে কত টাকা ঋণের সুদ দেয়া আছে দেখেন তো? অঙ্কে ঋণের সুদ দেয়া আছে 1,000 টাকা। কত টাকা সুদ দেয়া আছে? 1,000 টাকা। ভাইয়া কত টাকা সুদ দিতে হবে? সুদ দিতে হবে 3,000 টাকা। এখন আমি এখান থেকে সুদ দিয়েছি কয় টাকা দেখেন তো? এখন আমরা এটা সুদ দিয়েছি কত টাকা এটা বাদ দিয়ে দিব। ঋণের সুদ প্রদান দিয়েছি হচ্ছে আমি 1,000 টাকা। কত টাকা দিয়েছি? 1,000 টাকা। ভাইয়া দেখেন তো তাহলে টোটাল সুদ দিতে হবে 3,000, আমি দিয়েছি 1,000, তাহলে আমি দিইনি কত টাকা? 2,000 টাকা আমি দিইনি। তাহলে যে টাকাটা আমি দিইনি সেটাই হচ্ছে ঋণের বকেয়া সুদ না? বকেয়া মানে কি? যেটা এখনো প্রদান করা হয়নি। বকেয়া মানে কি? যেটি এখনো প্রদান করা হয়নি। তাহলে ঋণের বকেয়া সুদের পরিমাণ কত? 2,000 টাকা। আমরা কি সকলে বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? আমাকে একটু বলেন তো। ভাইয়া সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। দেখেন আমাকে কি করতে হবে? আমাকে দেখতে হবে যে কত দিনের সুদ ধরতে হবে। আমাদের এই যে দেখেন 1/7/2021 তারিখে আমি ঋণ নিয়েছি, আর অঙ্ক করতে হবে আমাদের 30 জুন 2022। তার মানে দেখেন 1 বছর সময়, 1 বছরের সুদ দিতে হবে। তাহলে 1 বছরের সুদ কত টাকা হয় দেখি তো? 30,000 টাকার উপরে যখন আপনি 10% করবেন, 30,000 টাকার উপরে আপনি যখন 10% করবেন তখন 1 বছরের সুদ কত টাকা ভাইয়া? 1 বছরের সুদ হচ্ছে 3,000 টাকা।
এই 1 বছরে 3000 টাকা সুদ দিতে হবে। কিন্তু অঙ্কে আমাদের কি বলেছে ভাই, আমরা একটু দেখি তো। অঙ্কে হচ্ছে ঋণের সুদ দেয়া হয়েছে কত, দেখেন তো। অঙ্কে ঋণের সুদ দিয়েছে কত টাকা, 1000 টাকা দিয়েছে। তাহলে ভাইয়া দেখেন তো, দিতে হবে 3000, আমি দিয়েছি কত, দিয়েছি হচ্ছে 1000। তাহলে 3000 থেকে 1000 যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি দেইনি কত টাকা, দেইনি হচ্ছে আমি 2000। যেটা আমি দিইনি সেটাই হচ্ছে ঋণের বকেয়া সুদ, যেই টাকা আমি দিইনি সেটাই হচ্ছে ঋণের বকেয়া সুদ। বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? সাদা লেখা বোঝা যাবে না কেন রে ভাই? সাদা লেখা বোঝা যাবে না কেন? সাদা লেখা দিয়ে সব বোঝায় এইচএসসি, অ্যাডমিশন, বিবিএ সব শেষ করে দিচ্ছি, আপনি বুঝতে পারছেন না? এই সাদা লেখা বোঝা যাচ্ছে না? আমি তো ক্লিয়ার বুঝতে পারছি। এই যে সাদা লেখা কেন বোঝা যাবে না ভাই? ওমর আলম বুঝতে পেরেছেন এবার? ওমর আলম আপনি কি বুঝছেন এবার ভাই? বলেন তো। ঋণের 1 বছরের সুদ, ঋণের সুদ দিতে হবে 1 বছরের। তাহলে ঋণের 1 বছরের সুদ হচ্ছে 30,000 টাকা ঋণ, 10% হচ্ছে সুদের হার। তাহলে ঋণের 1 বছরের সুদ হয় 3000 টাকা। ওকে, এখন এই 3000 টাকার মধ্যে আমি সুদ দিয়েছি কত দিনের, দেখেন তো। 3000 টাকার মধ্যে আমি সুদ প্রদান করেছি 1000 টাকার। তাহলে টোটাল সুদ আমাকে দিতে হবে 3000 টাকা। আমি দিয়েছি কত টাকা সুদ, আমি দিয়েছি 1000 টাকা সুদ। তাহলে 3000 থেকে যতটুকু আমি দিয়েছি সেটা বাদ দিয়ে দিই। তাহলে আমি দিইনি কত টাকা সুদ, আমি দিইনি হচ্ছে 2000 টাকা সুদ। তাহলে যে টাকা আমি সুদ এখনো প্রদান করিনি তার নাম হচ্ছে ঋণের বকেয়া সুদ। বোঝা গেছে? বলেন তো। হ্যাঁ, বোঝা তো অবশ্যই যাবে, কেন যাবে না? এবার কি ক্লিয়ার হয়েছেন? যে বুঝেননি, যে বুঝেননি এবার কি বুঝতে পেরেছেন যে ঋণের বকেয়া সুদ আমরা কিভাবে নির্ণয় করলাম? আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা খ নম্বরে চলে যাই। খ নম্বরে আমাদের যে প্রশ্নটা, সেই খ নম্বর প্রশ্নে কি বলছে দেখেন তো। খ নম্বর প্রশ্নে বলছে বরকত ট্রেডার্সের বিক্রিত পণ্যের ব্যয় কত। ভাইয়া দেখছেন, এই যে বিক্রিত পণ্যের ব্যয় কত, আমরা একটু আগে শিখে এসেছি না যে বিক্রিত পণ্যের ব্যয়কে কিভাবে বের করতে হয়? এই যে দেখছেন বোর্ড প্রশ্নে চলে আসছে। আমরা যে জিনিসটা শিখলাম আজকে, এই প্রশ্নটা সরাসরি বোর্ড প্রশ্নে চলে আসছে। এই প্রশ্নটা সরাসরি বোর্ড প্রশ্নে চলে আসছে। এই যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। তাহলে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয়কে যোগ করব, ক্রয় সংক্রান্ত খরচ এই যে এই খরচগুলোকে যোগ করব, সমাপনী মজুদকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব, তাই না ভাইয়া? তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। মূলধনের ওপরে কি নিলাম? মূলধনের ওপরে, মূলধনের ওপরে কেন সুদ নিব ভাই? বলছে ঋণের ওপরে সুদ নির্ণয় করতে, আপনি মূলধনের ওপরে কেন সুদ নিব? মানে কি দেখছেন আর কি বলছেন আমি আসলে বুঝছি না। কোথায় মূলধনের ওপরে সুদ নিয়েছি? কোথায় মূলধনের ওপরে সুদ নিয়েছি? ঋণের ওপরে সুদ ধরতে বলেছে, এই যে ঋণের ওপরে সুদ 10% ঋণ, তার উপরে তো সুদ ধরলাম। মূলধনের ওপরে আবার কোথায় সুদ নিলাম? এই যে ঋণের সুদ, এটা নিয়ে আর এটা নিয়ে কাজ করলাম। তাহলে কোথায় মূলধনের ওপরে সুদ নিলাম? ঠিক আছে, আচ্ছা ভালো করে দেখতে হবে। মূলধন আর ঋণ কি এক জিনিস? বেসিকে তো বিশাল প্রবলেম। ঋণ আলাদা জিনিস, মূলধন আলাদা জিনিস। মূলধন আলাদা হিসাব, ঋণ আলাদা হিসাব। মূলধন মালিকানা সত্ত্ব হিসাব, ঋণ হচ্ছে দায় হিসাব। দুইটা তো এক জিনিস না ভাই। মূলধন আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। ঠিক আছে, আচ্ছা পরে যাই আমরা। বুঝেছি স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। হ্যাঁ, এখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। বুঝতে পারছি স্যার, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করি। খ নাম্বার দিই। সাদা একজন দেখতে পাচ্ছে না, তো তার জন্য একটু কালার পেন নিলাম। তাহলে দেখেন আমরা এখন লিখব বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। আচ্ছা তাহলে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় আমরা আবার একটা ছক টানবো ভাইয়া সুন্দর করে। এই যে অ্যাকাউন্টিং এর একটা জাতীয় ছক বলি আমরা এটাকে, ঠিক আছে? সুন্দর করে একটা ছক টানবো এভাবে। হ্যাঁ, এভাবে একটা ছক টানবো, টেনে এখানে লিখবো বিবরণ। কি লিখবো ভাইয়া? বিবরণ। এখানে হচ্ছে লিখবো টাকা, এখানে লিখবো টাকা। ঠিক আছে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি ছিল ভাইয়া?
বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা ছিল প্রারম্ভিক মজুদ। প্রথমে কি ছিল ভাইয়া? প্রারম্ভিক মজুদ। ওকে, প্রারম্ভিক মজুদ। তাহলে ভাইয়া দেখি তো প্রারম্ভিক মজুদ কত টাকা আছে? আছে নাকি প্রশ্নে প্রারম্ভিক মজুদ? কোথাও দেখেন তো প্রারম্ভিক মজুদ কি আছে প্রশ্নে? প্রারম্ভিক মজুদ কোথাও নাই। তাহলে আমি একটু ভুল করে ফেললাম। তাহলে এখানে প্রারম্ভিক মজুদ কি লেখার দরকার আছে? আমার সূত্রের প্রারম্ভিক মজুদ নাই। তাহলে আমার অঙ্কটা কি শুরু হবে দেখি তো। প্রারম্ভিক মজুদের পরে কি ছিল? নিট ক্রয় ছিল না? তাহলে আমাকে এখন নিট ক্রয় নির্ণয় করতে হবে। তাহলে ভাইয়া নিট ক্রয়ের সূত্রটা কি ছিল? নিট ক্রয়ের সূত্রটা আমাদের কি ছিল? আমরা একটু লিখে ফেলি। নিট ক্রয়ের সূত্র ছিল প্রথমে ক্রয় লিখতে হবে, তাই না ভাইয়া? তাহলে ক্রয়ের কত টাকা আছে দেখি তো আমরা। ক্রয়ে আছে হচ্ছে কত টাকা? 1 লাখ টাকা। ক্রয় থেকে কি করব? ফেরত বাদ দিব। ফেরত কত টাকা? 3,000 টাকা। তাহলে আমরা কি করব? ক্রয় হচ্ছে 1 লাখ টাকা, এখান থেকে আমরা ফেরত দিব 3,000 টাকা, তাই না ভাইয়া? ফেরত হলে কি করতে হয়? মাইনাস করতে হয়। কত টাকা? 3,000 টাকা। হয়েছে ভাইয়া? তাহলে কত টাকা হয়? 97,000 টাকা হয়, তাই না? আচ্ছা, ক্রয় বারটা কি আছে ভাইয়া? দেখেন তো অঙ্কে কি ক্রয় বারটা আছে? নাই। কিন্তু অঙ্কে কি আছে ভাইয়া? দেখেন তো অলিখিত ক্রয়। ভাইয়া অলিখিত ক্রয় যদি থাকে 8,000 টাকা, অলিখিত ক্রয়কে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা এখন প্লাস করব কি ভাইয়া? আমরা এখন প্লাস করব অলিখিত ক্রয়। লেখা হয়নি তাই সেটাকে লিখে দিলাম, ঠিক আছে? অলিখিত ক্রয় কত টাকা? 8,000 টাকা। তাহলে এখানে কত হয় ভাইয়া? 1,05,000 টাকা হলো। তাহলে দেখেন ক্রয় মাইনাস ফেরত প্লাস অলিখিত ক্রয়। নিট ক্রয় কিভাবে নির্ণয় করে? এরপরে আমরা বলেছিলাম যদি পণ্য উত্তোলন থাকে তাহলে সেটাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। দেখেন মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তো মালিক যদি আপনার ব্যবসা থেকে পণ্য নিয়ে চলে যায় তার মানে কি পণ্য কমে যাবে না? আর আমরা কি জানি অ্যাকাউন্টিংয়ে পণ্যের নামে কোনো হিসাব লেখা হয় না। কি লিখতে হয়? ক্রয়ের নামে হিসাব লিখতে হবে। তাহলে পণ্য চলে যাবে মানে কি? ক্রয় চলে যাবে। ক্রয় চলে যাবে মানে কি? ক্রয় থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা কি করব? মাইনাস পণ্য উত্তোলন 5,000 টাকা। মাইনাস পণ্য উত্তোলন কত টাকা ভাইয়া? 5,000 টাকা। ঠিক আছে, পণ্য উত্তোলন 5,000 টাকা। তাহলে আমাদের কত হলো এখানে? 1 লক্ষ টাকা হলো। এই 1 লক্ষ টাকাকে আমরা কি বলবো? নিট ক্রয় বলবো। কি বলবো ভাইয়া? নিট ক্রয়। তাহলে আমরা এই নিট ক্রয়ের সাথে এবার ক্রয় সংক্রান্ত যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেগুলোকে যোগ করব। ভাইয়া ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো কি? পরিবহন। এই যে শুধু পরিবহন মানে কি পরিবহন? এটি হচ্ছে আন্তঃপরিবহন, ঠিক আছে? এটা হচ্ছে কি? আন্তঃপরিবহন, ঠিক আছে? তাহলে এই যে পরিবহনকে আমরা কি করব? এখন যোগ করব। ওকে, তাহলে পরিবহন কত টাকা দেখি তো ভাইয়া? পরিবহন হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? পরিবহন হচ্ছে 10,000 টাকা। ওকে, এরপরে আসি শুল্ক। এই যে শুল্ক কত টাকা? 15,000 টাকা। শুধু শুল্ক বলেছে। এই শুল্ক মানে কি শুল্ক? আমদানি শুল্ক। সেই শুল্ক কত টাকা? শুল্ক হচ্ছে ভাইয়া 15,000 টাকা, তাই না? শুল্ক হচ্ছে 15,000 টাকা। তাহলে ক্রয় পরিবহন আমদানি শুল্ক আর কি হয়? জাহাজ ভাড়া আছে কি এখানে? জাহাজ ভাড়া নাই, কিন্তু কি আছে ভাইয়া? মজুরি আছে। কত টাকা? 15,000 টাকা। তাহলে এই মজুরি আমরা যোগ করি 15,000 টাকা, ঠিক আছে? মজুরি কি করলাম ভাইয়া? 15,000 টাকা যোগ করলাম, ঠিক আছে? হয়েছে? আর কিছু আছে? দেখেন এই যে আমরা কাজ করছি ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। তাহলে এই ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের মধ্যে কি আছে? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ। আর কি বললাম? এর সাথে নোট করে নিতে বললাম মজুরি। এটা লিখতে আমার ভুল হয়েছে, সেজন্য আমি বলেছিলাম এগুলোকে আমরা ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ বলবো। তাহলে আমরা নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচকে যোগ করেছি। এবার মাইনাস কি করব ভাইয়া বলেন তো? মাইনাস কি করব? মাইনাস করব আমরা সমাপনী মজুদ। মাইনাস করব আমরা কি ভাইয়া? মাইনাস করব আমরা সমাপনী মজুদকে মাইনাস করব, ঠিক আছে? তাহলে আমরা এগুলোকে যোগ করি, দেখি কত হয়। 40,000 টাকা হয়। তাহলে এখানে হলো 1,40,000। এই 1,40,000 থেকে আমরা মাইনাস করব কাকে ভাইয়া? মাইনাস করব আমরা সমাপনী মজুদকে মাইনাস করব। কাকে? সমাপনী মজুদকে মাইনাস করব। ভাইয়া দেখি তো সমাপনী মজুদ কোথায় আছে? কই অঙ্কে আমাদের কি সমাপনী মজুদ আছে? মনে রাখবেন সমাপনী মজুদ সব সময় সমন্বয়ে থাকে। সমাপনী মজুদ কত টাকা? 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকাকে আমরা এখন মাইনাস করে দিই। তাহলে থাকে কত টাকা ভাইয়া? 1,20,000 টাকা। কত থাকে?
1,20,000 টাকা থাকে। এই 1,20,000 টাকাকে আমরা কি বলবো? 1,20,000 টাকাকে আমরা বলবো বিক্রিত পণ্যের ব্যয়। কি বলবো? বিক্রিত পণ্যের ব্যয়। মানে যে পণ্যটা আপনি বিক্রি করেছেন তার জন্যে প্রদত্ত যে ব্যয়টা সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো। টাকার ঘর 3টাই হবে এমন কোনো নিয়ম নাই, 2টা দিয়ে করলেও হবে। আপনার যদি মনে হয় 4টা টাকার ঘর দিলে আপনার সুবিধা হয়, আপনি 4টা দিয়েও করতে পারবেন, ঠিক আছে? এগুলো কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে টাকার ঘর 3টা হইতে হবে, টাকার ঘর 2টা হতে হবে। আপনার যেভাবে দিয়ে সুবিধা আপনি সেভাবে করবেন। ক্লিয়ার ভাইয়া? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কি সবাই বুঝতে পেরেছি আমরা? একটু কমেন্ট দেখি তো সবার। বলেন, বিক্রিত পণ্যের ব্যয় কি সবাই বুঝতে পারছেন? ইয়েস অর নো বলেন তো। বলেন, সবাই কি বুঝছেন? বলেন তো বিক্রিত পণ্যের ব্যয় কি? সবাই বুঝতে পেরেছেন ভাইয়া যে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে? আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। যারা ক্লাসটা করেছেন এবং ক্লাসটা যারা শেয়ার করেছেন, স্ক্রিনশট সহ আমাদের যে অ্যাডমিন আছে মামুর বেটা নামে যে আইডিটা, ওকে নক দিবেন, ও আপনাদেরকে ইনবক্সে ক্লাসের স্লাইডটা দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? আর যারা ক্লাস স্লাইড করেনি, যারা ক্লাস করেনি তারা ক্লাসের স্লাইডের পিডিএফ পাবে না। বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এই যে দেখেন সুন্দর করে আমি সবকিছু দিয়ে দিয়েছি। কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করবেন? ক্রয় সংক্রান্ত খরচ কোনগুলো? এর সাথে যোগ করে নেবেন শুধু মজুরিকে। কাকে যোগ করে নেবেন? মজুরিকে যোগ করে নেবেন। ঠিক আছে ভাইয়া? তাহলেই দেখবেন যে হয়ে গেছে। ওকে, এবার আমাদের দেখেন সবচেয়ে বড় যে সমস্যাটা আমাদের, সেটা হচ্ছে ভাইয়া এই যে গ নাম্বারে কি বলেছে? মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। হ্যাঁ, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। এই মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে আমাদের সবার সবচেয়ে বেশি প্রবলেম। ইভেন আমি যখন আপনাদের মতো এসএসসি যখন আমি শিক্ষার্থী ছিলাম, 2012 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। মানে আজ থেকে 13 বছর আগে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল। তো ওই টাইমে মালিকানা সত্ত্ব বিবরণী নিয়ে আমিও খুব দোয়া করতাম যাতে মালিকানা সত্ত্ব বিবরণী যাতে আল্লাহ পরীক্ষায় না দেয়। ঠিক আছে? আমি যে অ্যাকাউন্টিং খুব খারাপ পারতাম বিষয়টা এমন না। আমি আমাদের সময় 60টা সৃজনশীল লিখতে হইতো, 6টা সৃজনশীল লিখতে হতো আমাদের সময়। হ্যাঁ, আপনাদের তো 60টা, আমাদের 6টা সৃজনশীল লিখতে হইতো। পরীক্ষা ছিল 2 ঘন্টা 10 মিনিট, সৃজনশীলের জন্য 2 ঘন্টা 10 মিনিট সময় ছিল, আর এমসিকিউ ছিল 40টা আমাদের সময়। তো 2 ঘন্টা 10 মিনিটের এই অ্যাকাউন্টিং পরীক্ষা আমি 1 ঘন্টা 26 মিনিটে শেষ করেছিলাম। মানে 6টা প্রশ্ন আমি উত্তর করেছিলাম 1 ঘন্টা 26 মিনিটে। বুঝতে পেরেছেন? আমার বন্ধুরা এদিকে অ্যাকাউন্টিং মিলাইতে পারে না। আমার পরীক্ষা শেষ হচ্ছে 1 ঘন্টা 26 মিনিটে। আমার পরীক্ষা শেষ করে আমি বসে আছি সৃজনশীল। আর আমি ক্লাস 9 থেকে আমার সাথে অ্যাকাউন্টিংয়ে কেউ পারে না। ক্লাস 9 থেকে অ্যাকাউন্টিংয়ে মানে কেউ আমার চেয়ে বেশি মার্ক পায়নি। ক্লাস 9, 10 টেস্ট পরীক্ষা থেকে শুরু করে এভরিথিং। তো অ্যাকাউন্টিংয়ের প্রিপারেশনটা এত ভালো ছিল, প্রচুর পরিমাণে ম্যাথ করতাম। এটার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ম্যাথ করতাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনই আমি টেস্ট পেপার কিনেছিলাম। টেস্ট পেপার কিনে আমি প্র্যাকটিস করতাম প্রশ্ন। বুঝতে পেরেছেন? আগে থেকে কমপ্লিট করা ছিল। তো প্রচুর ম্যাথ করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমরা এখন যেটা করব, মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলেছে, তাই না ভাইয়া? দেখেন এবার তাহলে সবাই একটু মনোযোগ দেন যে মালিকানা সত্ত্ব বিবরণী আমরা কিভাবে প্রস্তুত করব। সবাই একটু খাতায় হেডিং দেন তো ভাইয়া, যে মালিকানা সত্ত্ব বিবরণী নামে হেডিং দেন। এটা পরীক্ষায় আপনাদের আসবে। হ্যাঁ, মালিকানা সত্ত্ব বিবরণী। হ্যাঁ, সবাই একটু হেডিং দেন তো, মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয়। এটা সবাই একটু লিখেন খাতায়। দাঁড়ান, এখানে না, এখানে আমি দেখাই। সবাই একটু খাতায় লিখেন ভাইয়া যে মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয়। সবাই একটু খাতায় লিখবেন মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয়। ওকে, আমি এই মালিকানা সত্ত্ব বিবরণীর ছকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জীবনেও ভুলবেন না আর। ওকে ভাইয়া? তাহলে আমরা এখন মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করা শিখবো। ক্লিয়ার ভাইয়া? দেখেন, আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা এখন মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করা শিখি। দেখেন সবাই খুব মনোযোগ দিয়ে আমার এটা নোট করে নেবেন খাতায়, তাহলে আর জীবনে ভুলবেন না। ঠিক আছে? দেখেন দেখেন এখানে দেন বিবরণ। হ্যাঁ, আচ্ছা, এখানে দিবেন টাকা, এখানে দিবেন টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন মূলধন
মালিকানা সত্ত্ব বিবরণীর কাজ শুরু হবে মূলধন দিয়ে। মূলধনের সাথে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে, আমি কি বলেছি, মূলধনের সাথে যদি কোনো অতিরিক্ত মূলধন থাকে, ঠিক আছে ভাইয়া, সে অতিরিক্ত মূলধনকে আমরা যোগ করব, করেছি ভাইয়া। এবার যদি মূলধনের সুদ থাকে, কি বলেছি ভাইয়া, যদি মূলধনের সুদ থাকে সেই মূলধনের সুদকে আমরা যোগ করব, ঠিক আছে, করলাম। তাহলে মূলধনের সাথে আমরা অতিরিক্ত মূলধন যোগ করলাম, মূলধনের সুদ যোগ করলাম। এবার আমরা যদি নিট লাভ থাকে, কি থাকে ভাইয়া, অঙ্কে নিট লাভ যদি থাকে, নিট লাভকে আমরা যোগ করব, করেছি ভাইয়া। করার পরে যে টাকাটা আসবে, এই যে টাকাটা আসলো না, এই টাকা থেকে আমরা এখন মাইনাস করব। কাকে মাইনাস করব, উত্তোলনকে মাইনাস করব, ঠিক আছে। এখন উত্তোলন আবার দুই প্রকার, একটা হচ্ছে নগদ উত্তোলন, নগদ টাকা উত্তোলন, সেটাকেও মাইনাস করব। আবার যদি পণ্য উত্তোলন থাকে সেটাকেও আমরা কি করব, মাইনাস করব, করেছি ভাইয়া। মাইনাস করার পরে যদি উত্তোলনের সুদ থাকে, কি বলেছি ভাইয়া, যদি উত্তোলনের সুদ থাকে সেই উত্তোলনের সুদকেও মাইনাস করব, করেছি। করার পরে যদি আয়কর থাকে, কি থাকে ভাইয়া, আয়কর যদি থাকে এই আয়করকেও আমরা মাইনাস করব, করেছি। করার পরে যদি জীবন বীমা থাকে, কি থাকে, জীবন বীমা, কি বীমা, জীবন বীমা যদি থাকে এটাকেও মাইনাস করব, ঠিক আছে। মাইনাস করার পরে আমরা একটা কি পাবো, একটা টাকা পাবো, তাই না। এই যে টাকাটা এখানে বসাবো, বসানোর পরে যদি সাধারণ সঞ্চিতি থাকে সেটাকে যোগ করব, কি করব, সাধারণ সঞ্চিতি যদি থাকে, ঠিক আছে, সাধারণ সঞ্চিতিকে আমি কি করে দিব, যোগ করে দিব, করলে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর ছক। এটা আপনারা সবাই লিখে নেন, লিখে নেওয়ার পরে বলেন যে ডান, কমেন্টে লিখবেন যে ডান। এরপরে আমি বলছি যে আয়কর কি জিনিস, জীবন বীমা কি জিনিস, আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি, ঠিক আছে ভাইয়া। ভাইয়া এই জিনিসটা একটু সবাই লিখে নেন তো। এই শোনেন ভাই, এখানে কার ফেভারিট সাবজেক্ট কি, আমার এটা পড়তে ভালো লাগে না, এইসব গল্প টল্প দিবেন না আমার কাছে, হ্যাঁ। সুন্দর করে বলি, আপনারা ছোট বাচ্চা, এসএসসি, আপনাদের চেয়ে 13 বছর আগে এসএসসি পাশ করেছি, আপনাদের মতো এরকম 11টা 12টা ব্যাচকে পড়াই বের করেছি, প্লাস হচ্ছে প্রতি বছর পড়াচ্ছি, এসএসসির ক্লাস অনেকদিন পরে নিচ্ছি, এইচএসসি অ্যাডমিশন টেস্ট নিয়ে বেশি ব্যস্ত থাকা লাগে, প্রতি বছর ইনশাল্লাহ মানে আমাদের পড়ানোর হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে ছেলেমেয়ে। আমাদের অনেক স্টুডেন্ট অলরেডি পড়ে বের হয়ে গেছে, বুঝতে পেরেছেন। তো এখানে এসে এই যে ক্লাসে এসে কার ফেভারিট সাবজেক্ট কি, অ্যাকাউন্টিং পড়তে ভালো লাগে না, এই লাগে না, এই তুমি কেমন আছো, একজন হা হা দিচ্ছে, আড্ডা দিচ্ছে, এগুলো করা যাবে না ভাইয়া, ঠিক আছে। একটু বড় ভাই বোন যদি থাকে তাহলে বড় ভাই বোনের থেকে একটু শুনে নিন যে নাজমুল স্যার, রিয়াদ স্যার আপনাদের এসএসসির ক্লাস নিচ্ছে, মানে কার ক্লাস পাচ্ছেন, ঠিক আছে। যদি বড় ভাই বোন যদি থাকে, আপনাদের 2, 4, 5 বছরের যদি কোনো বড় ভাই বোন থাকে যারা অ্যাডমিশন দিচ্ছে বা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে বা এসএসসি ক্যান্ডিডেট, একটু শুনে দেখেন, ঠিক আছে। তো এই যে ক্লাস, হ্যাঁ, এই যে ক্লাস যে করছেন এসএসসি 25 ব্যাচ ক্লাস পাচ্ছেন, এটা আলহামদুলিল্লাহ আপনাদের জন্য। তো উল্টা পাল্টা এগুলো করা যাবে না। আমি যখন ক্লাস নিই পেড ব্যাচে 2000-এর উপরে স্টুডেন্ট, বুঝতে পেরেছেন। তো ওরা হচ্ছে ক্লাস করে 300 জন 250 জন এভাবে লাইভে ক্লাস করে অ্যাট এ টাইম। তো লাইভে ক্লাসে একটা উল্টাপাল্টা কথা বলার কারো সাহস হয় না, ঠিক আছে। এটা প্রথম দিন খুবই ঠান্ডাভাবে সুন্দরভাবে বলে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো করবেন না, ওকে। তো এই ক্লাসের মধ্যে অযৌক্তিক আমরা কথাবার্তা বলবো না, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, যাদের ক্লাসে একটু এসে করার ইচ্ছা আছে এগুলো বাদ দিয়ে আসবো, কারণ আমরা হচ্ছে ভাই টার্গেট নিয়ে পড়াই। একটা ছেলে বলতে পারবে না যে এই আমরা যে পড়াই, আমাদের যে টিচার প্যানেল স্যাররা আছি, সেটা রিয়াজ স্যার হোক, নাজমুল স্যার হোক, বা আমাদের যে কোনো টিচার হোক, কোনো ছেলেমেয়ে বলতে পারবে না যে এখানে পড়তে আসছি কিছু শিখিনি বা এখান থেকে ঠকে গেছি, স্যারদেরকে টাকা দিয়েছি, টাকা দিয়ে আমাদের কোনো লাভ হয়নি, সেখানে ফ্রি ক্লাস পাচ্ছেন। তো মাইন্ড ইট, ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আসি। তাহলে আমি এখন বুঝাই, এটা মালিকানা সত্ত্ব বিবরণী, ঠিক আছে ভাইয়া। ও আচ্ছা, মালিকানা সত্ত্ব বিবরণী। তাহলে ভাই আমাকে একটু বলেন তো কষ্ট করে, যদি ক্ষতি হইতো, লাভ হইলো আমি যোগ করলাম, যদি ক্ষতি হইতো আমি কি করতাম, যদি ক্ষতি হইতো তাহলে আমি মাইনাস করতাম, ক্ষতি হইলে আমি কি হইতাম, মাইনাস করতাম। যদি আমার প্রশ্নে ক্ষতি হইতো, নিট ক্ষতি হইতো, তাহলে আমি মাইনাস করতাম, ঠিক আছে। এটা তো খুবই
অবভিয়াস। ওকে, এবার দেখেন মালিকানা সত্ত্ব বিবরণী। এখানে আমরা দুইটা জিনিস দেখেছি, যে দুইটা জিনিস আমরা জানি না, সেটা হচ্ছে আয়কর। ভাইয়া দেখেন তো, মালিক যে ব্যবসা থেকে আয় করছে, তো প্রতিটা আয়ের ওপরে সরকারকে ট্যাক্স দিতে হয় একটা। আপনার বাবা মা আয় করে না, দেখবেন যে সরকারকে একটা কর দিতে হয়, আয়কর। তাহলে আয়করটা হচ্ছে মালিকের খরচ, যেটা কি হচ্ছে ব্যবসা থেকে প্রদান করা হচ্ছে। তো মালিকের কোনো খরচ যদি ব্যবসা থেকে প্রদান করা হয় তাহলে তাকে উত্তোলন বলা হয়। কি বলা হয়? উত্তোলন বলা হয়। সেজন্য মনে রাখবেন এই আয়করটা হচ্ছে একটা উত্তোলন ধরনের হিসাব। কি ধরনের? উত্তোলনের টাইপের হিসাব। জীবন বীমা, ভাইয়া জীবনটা কার? মালিকের জীবন। তো মালিকের জীবনের ঝুঁকির জন্য কি করা হয়? বীমা করা হয়। তাহলে এই খরচটাও হচ্ছে মালিকের খরচ, মালিকের ব্যক্তিগত খরচ, যেটা ব্যবসা থেকে প্রদান করা হচ্ছে। সেই জন্যে এই জীবন বীমাটাও এক ধরনের উত্তোলন টাইপ হিসাব। সেই কারণে দেখেন উত্তোলনকে মাইনাস করছি, আয়করকেও মাইনাস করছি, জীবন বীমাকেও মাইনাস করছি আমরা। বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? আর একজন বলেছে সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি মানে হচ্ছে লাভের একটি অংশ জমা করে রাখা। কি বললাম? ধরেন আপনি এই ব্যবসায় 5 টাকা লাভ করেছেন, তো 5 টাকা লাভই মালিক নিয়ে যাবে না, 1 টাকা কি করলো? ভবিষ্যতের জন্য জমা করে রাখলো। তাহলে ভবিষ্যতের জন্য যদি আমরা টাকা জমা করে রাখি তাহলে তাকে আমরা বলি সাধারণ সঞ্চিতি। আর মনে রাখবেন সাধারণ সঞ্চিতি একটি মালিকানা সত্ত্ব হিসাব। সেই কারণে মালিকানা সত্ত্ব বিবরণীতে সেটাকে কি করতে হয়? যোগ করতে হয়। মনে থাকবে ভাইয়া? তাহলে সাধারণ সঞ্চিতি কি? ওই যে ব্যাংকে আমরা টাকা জমাই না, ব্যাংকে টাকা জমাইছেন, মনে আছে? ব্যাংকে আমরা টাকা জমাই না, তো ওই রকম ব্যবসা প্রতিষ্ঠান তার মুনাফা থেকে একটা টাকা ওই যে ব্যাংকে ধরেন জমা করে রাখে। কেন? কারণ ভবিষ্যতে যদি আমার দরকার হয় তাহলে ওই জমাকৃত টাকা থেকে আমরা নিব। আমরা টাকা জমাইতাম না ছোটবেলাতে, আমি যেমন অনেক ছোটবেলাতে টাকা জমাইতাম। কেন? কারণ সাইকেল কিনবো, এই কারণে টাকা জমাইতাম। বুঝতে পেরেছেন? তো ব্যবসা প্রতিষ্ঠানও লাভের টাকাটা জমাইতে থাকে, তো এটাকে বলি সাধারণ সঞ্চিতি। আর সাধারণ সঞ্চিতি একটি মালিকানা সত্ত্ব হিসাব। সঞ্চিতি মানে টাকা জমা করে রাখা, সঞ্চয় করে রাখা। বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, সবাই বুঝতে পেরেছেন? মালিক মরার পর জীবন বীমার টাকা কে পাবে? মালিক হচ্ছে মালিকের সন্তান পাবে, মালিকের স্ত্রী পাবে, যাকে সে দিয়ে যাবে সে পাবে। হ্যাঁ, মালিকের অবর্তমানে যে থাকবে সে পাবে। তাহলে এই ফরম্যাটটা কি আমার মনে থাকবে ভাইয়া? ভাইয়া এই ফরম্যাটটা যদি মনে থাকে তাহলে আমরা এখন এই অঙ্কটাও পারবো। দেখেন এই ফরম্যাট যদি আমাদের মনে থাকে তাহলে দেখেন আমরা এখন মালিকানা সত্ত্ব বিবরণীটা আমরা এখন নির্ণয় করে ফেলতে পারবো। দেখেন আমাদের যে অঙ্ক, সে অঙ্কে আমাদেরকে কি বলেছে? মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করতে বলেছে। ভাইয়া কি ব্যাপার, কি হইল? ও এটা একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে আমাদের যে অঙ্ক, এই যে অঙ্ক, এই অঙ্ক থেকে আমরা এখন মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করি। ঠিক আছে? দেখেন দেখেন হ্যাঁ, তাহলে মালিকানা সত্ত্ব, এই যে মোবারক, এই ছেলেটাকে ইয়া করেন তো, হৃদয়, মোবারককে একটু বের করে দেন তো ক্লাস থেকে ভাইয়া। মোবারক এই ছেলেটা যেন গ্রুপের আর চিহ্ন কোনোদিন না দেখতে পারে। হ্যাঁ, এই যে এমবি মোবারক, ঠিক আছে, এমবি মোবারককে চিরতরে বিদায় করে দেন, সে যাতে আমাদের কোনো ক্লাস আর জীবনে না দেখতে পারে। ঠিক আছে? এমবি মোবারক এবং উমর আলম, ঠিক আছে, উমর আলম এবং মোবারক, ঠিক আছে, এই দুইটাকে একটু ক্লাস থেকে বের করে দেন। ঠিক আছে? কোনো ডিস্টার্ব এগুলো থাকবে না। বেয়াদব টাইপ ছেলে মেয়েকে আমরা পছন্দ করি না, তো একটু বের করে দিবেন কষ্ট করে। ঠিক আছে? এই ক্লাসে বাড়াবাড়ি, আপনাদের বড় ভাইও 4-5 বছরের যারা বড় ভাই এরাও বাড়াবাড়ি করার সাহস পায় না। বুঝতে পেরেছেন? তো একে একটু বের করে দেন ক্লাস থেকে হৃদয়। তাহলে আমার শুরু হবে কই থেকে বলেন তো ভাইয়া? আমাদের শুরু হবে মূলধন থেকে। কই থেকে শুরু হবে? মূলধন থেকে অঙ্ক শুরু হবে, তাই না? তাহলে আমরা দেখি তো, এই যে দেখেন মূলধন,
মূলধন কোথায় আছে? ক্রেডিটে আছে। তাহলে আমরা লিখে ফেলি মূলধন। মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা। ঠিক আছে, মূলধনের সাথে আমরা কি বলেছিলাম? মূলধনের সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন। অঙ্কের কোথাও কি অতিরিক্ত মূলধন আছে? অঙ্কের কোথাও অতিরিক্ত মূলধন নাই। তারপরে আমরা কি বলেছিলাম? মূলধনের সুদ। অঙ্কে কি মূলধনের সুদ আছে? দেখেন কি বলেছে, মূলধনের উপরে 10% সুদ ধরতে হবে। তাহলে মূলধনের সুদ আছে ভাইয়া। তাহলে মূলধনের সাথে কি করব? যোগ করব। কাকে? মূলধনের সুদকে যোগ করব। ঠিক আছে, তাহলে মূলধনের সুদ কত ভাইয়া? 10%। 1 লক্ষ টাকার কত পার্সেন্ট? 10%। ঠিক আছে, তাহলে 1 লক্ষ টাকা 10% হচ্ছে 10,000 টাকা। ওকে, তাহলে কত হইল? 1,10,000 হয়েছে। এরপরে আসি, এবার এর সাথে যোগ করব আমরা নিট লাভকে যোগ করব। ঠিক আছে, অঙ্কে আমাদের নিট লাভ দেয়া আছে। দেখেন এই যে অঙ্কে আমাদের কি বলেছে? নিট মুনাফা 10,000 টাকা ধরে, তার মানে আমাদের এখানে নিট লাভ কত টাকা? 10,000 টাকা। যোগ করলাম, তাহলে কত হইল বলেন তো? 1,20,000 টাকা হলো। তাহলে দেখেন আমরা কত দূর অঙ্ক করলাম, আমরা অঙ্কটা কত দূর করলাম। দেখেন মূলধন আমাদের অঙ্কে ছিল, অতিরিক্ত মূলধন আমার অঙ্কে ছিল না, সে কারণে নিয়ে আসিনি। মূলধনের সুদ আমার অঙ্কে ছিল, সে কারণে মূলধনের সুদকে যোগ করেছি। নিট লাভ আমার অঙ্কে ছিল, সে কারণে যোগ করেছি। নিট ক্ষতি নাই, তার মানে কাটা দিলাম। এরপরে দেখেন উত্তোলন, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, এটাও আছে এটাও আছে, তাহলে এই দুইটাকে আমরা মাইনাস করব। এই যে দেখেন উত্তোলন 30,000 টাকা, এটা নগদ উত্তোলন। তাহলে আমরা এখন কি করব ভাইয়া? নগদ উত্তোলনকে আমরা মাইনাস করব, তাই না? তাহলে এখন মাইনাস আমরা কি করব? উত্তোলন কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা উত্তোলনকে মাইনাস করলে কত হয় ভাইয়া? 90,000 টাকা, তাই না ভাইয়া? 90,000 টাকা মাইনাস পণ্য উত্তোলন আছে না আমার অঙ্কে? অঙ্কে আমার পণ্য উত্তোলন আছে, তাহলে পণ্য উত্তোলনকেও আমরা মাইনাস করব। ঠিক আছে, তাহলে আমরা পণ্য উত্তোলন দেখি তো কত আছে। কি বলেছে? মালিক কর্তৃক, আমাদেরকে অঙ্কে কি বলেছে? মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা। তাহলে আমরা এই যে 5,000 টাকা পণ্য উত্তোলনকে আমরা এখন কি করব? মাইনাস করব। কত টাকা? 5,000 টাকা। তাহলে থাকে কত? 85,000 টাকা হলো। এরপরে দেখি তো আমাদের সূত্রে আর কি ছিল ভাইয়া। তাহলে দেখেন নগদ উত্তোলন, পণ্য উত্তোলন মাইনাস করেছি, উত্তোলনের সুদ থাকলেও মাইনাস করব। ভাইয়া দেখি তো উত্তোলনের সুদ আমার অঙ্কে আছে কিনা। উত্তোলনের কি কোথাও সুদ আছে? উত্তোলনের সুদ কোথাও নাই। এরপরে আমাদের কি ছিল? এরপরে আমাদের মাইনাস ছিল ভাইয়া আয়কর। তাহলে অঙ্কে কি আমাদের আয়কর আছে না? এই যে দেখেন অঙ্কে আমাদের আয়কর আছে। আয়করকে কি করতে হবে? মাইনাস করতে হবে। এই যে দেখেন আয়কর, আয়করকে মাইনাস করব। জীবন বীমা আমার অঙ্কে নাই, তাহলে আয়করকে কি করব? আয়করকে আমরা মাইনাস করে দেব, মাইনাস আয়কর। আয়কর কত টাকা ভাইয়া দেখি তো? আয়কর কত টাকা আমাদের? 10,000 টাকা। তাহলে আয়কর হচ্ছে 10,000 টাকা। যদি আমরা মাইনাস করি থাকে হচ্ছে 75,000 টাকা। হয়েছে না ভাইয়া? 75,000 টাকা। এরপরে দেখি তো জীবন বীমা অঙ্কে আছে? নাই। তারপরে দেখেন এই যে সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতিকে কি করতে হয় বললাম? সাধারণ সঞ্চিতিকে যোগ করে দিতে হয়। তাহলে আমরা এখন কি করে দিব? যোগ করে দিব। কাকে? সাধারণ সঞ্চিতিকে। কাকে যোগ করে দিব? সাধারণ সঞ্চিতিকে যোগ করে দিব। কত টাকা দেখলাম যেন সাধারণ সঞ্চিতি? 10,000 টাকা। হয়েছে না ভাইয়া? হয়েছে। তাহলে কত হইল? 85,000 টাকা। এই 85,000 টাকাকে কি বলবো আমরা জানেন? এখানে নিচে লিখতে হবে মালিকানা সত্ত্বের সমাপনীজের। কি লিখতে হবে? মালিকানা সত্ত্বের সমাপনীজের। কিজের ভাইয়া? সমাপনীজের। মনে থাকবে, মালিকানা সত্ত্বের সমাপনীজের। ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন তো। হ্যাঁ, ক্লিয়ার সবাই? বলেন। তাহলে এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের সমাপনীজের। বুঝতে পেরেছেন? মালিকানা সত্ত্বের বিবরণী কি আমরা পারবো? বলেন। আপনাদেরকে অঙ্ক করার সব ফরম্যাটিং আমি দিয়ে দিলাম, ঠিক আছে? অঙ্ক করার সকল ফরম্যাটিং আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমরা কি পারবো? হ্যাঁ, নিট লাভ মানেই নিট মুনাফা রে ভাই। মুনাফা আর লাভ একই জিনিস। নিট লাভও যে জিনিস, নিট মুনাফাও সেই জিনিস। মুনাফা মানেই লাভ। ওকে, নিট লাভ বা নিট মুনাফা একই জিনিস। ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া মালিকানা সত্ত্ব বিবরণী? এই ম্যাথটাতে নিট লাভটা একটু বোঝাই দেন প্লিজ। নিট লাভ প্রশ্নে দিয়েই দিয়েছে স্যার। এই যা দেখেন
নেট লাভ আমাকে প্রশ্নে দিয়েই দিয়েছে, বলেছে এই যে দেখেন নেট মুনাফা 10,000 টাকা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো। এই যে 10,000 টাকা ধরে অঙ্ক করতে বলেছেন আমাদেরকে, সেই কারণে যে 10,000 টাকা লিখেছি আমরা এখানে। এই কারণে নেট লাভ এই যে 10,000 টাকা লিখে আমরা অঙ্কটা করলাম, বুঝছেন? পারবো স্যার। তাহলে কি আমরা কি বোর্ড প্রশ্ন সলভ করতে পারলাম? আজকে আমরা দুইটা জিনিস শিখেছি, বেশি কিছু শিখিনি। সেটা হচ্ছে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা শিখলাম, মালিকানা সত্ত্ব বিবরণী নির্ণয় করা শিখলাম। ওকে, সামনের দিনে আমাদের যেটা শিখতে হবে, বিশদায় বিবরণী শিখতে হবে, মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা শিখতে হবে, মোট দায়ের পরিমাণ নির্ণয় করা শিখতে হবে। তাহলে আমাদের আর্থিক বিবরণী আমরা মোটামুটি সব জায়গাতে আমাদের হাত দেওয়া হয়ে যাবে। আপনারা যদি রেগুলার ক্লাস করেন, রেগুলার যদি সাপোর্ট দেন, তাহলে আমরা মোটামুটি 10 থেকে 12টা আর্থিক বিবরণী প্র্যাকটিস করাবো এবং ফাইনাল সাজেশন দিয়ে দিব। এর বাইরে আপনাদের পরীক্ষা ইনশাল্লাহ কিছু আসবে না। এবং এরপরে আমরা যত এমসিকিউ আছে আর্থিক বিবরণী রিলেটেড সেগুলো সলভ করাবো। শুধু আর্থিক বিবরণী না, প্রতিটা চ্যাপ্টার থেকে আপনাদেরকে আমরা ইনশাল্লাহ ফাইনাল সাজেশন পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিব, যার বাইরে পরীক্ষায় কিচ্ছু আসবে না। এত বছরের অভিজ্ঞতা থেকে 100% গ্যারেন্টি দিচ্ছি। বোঝা গেছে? বুঝতে পেরেছেন? তাহলে আপনারা আজকে মোটামুটি আমি দেখেছি যে 32 জন কি 34 জন পর্যন্ত সর্বোচ্চ উঠেছে। এখন মনে হয় 26 জন বা 27 জন ক্লাস করছেন। আপনাদের যত বন্ধুরা আছে সবাইকে গ্রুপে অ্যাড করবেন, রেগুলার ক্লাস করবেন, তাহলে আপনাদের ক্লাসের সংখ্যা বাড়বে। আপনাদের যে ফাইন্যান্স, ব্যবসায়, উদ্যোগ এবং ইংলিশ বাংলা ক্লাসও আমরা দেওয়ার ট্রাই করব, যদি আপনারা কি হন, রাজি হন সেই ক্ষেত্রে। আর আপনারা যদি এলোমেলোভাবে ক্লাস করেন, এই যে ক্লাসে এসে গল্প, একটা ছেলে এসে গল্প বেয়াদবি করছিল, তাকে ক্লাস থেকে বের করা হয়েছে, তো আশা করিনি যে আপনারা এত ছোট হয়ে এই কাজগুলো করবেন। ওকে, তো যাই হোক, ক্লাসটা কেমন লেগেছে বলেন তো একটু? ক্লাসে যা করানো হয়েছে সবাই কি বুঝতে পেরেছেন? বলেন তো, যে কনসেপ্টে অঙ্কগুলো করানো হলো সবাই কি বুঝতে পেরেছেন? ক্লাস কি ভালো লেগেছে না কেমন লেগেছে? সবার থেকে একটু শুনতে চাই, বলেন। আগামীকাল কখন জানিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, জানাই দেবো। ক্লাসটা কেমন লেগেছে বলেন তো? ক্লাস কি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন? আমরা যে সহজে প্রশ্নগুলো সমাধান করতে পারবো এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? আপনারা এতদিন পড়াশোনা করেছেন, এলোমেলো পড়াশোনা করেছেন, কিন্তু এই যে আমি যে একটা ফরম্যাট আপনাকে দিয়ে দিলাম, এই ফরম্যাট যদি আপনার খাতায় নোট করা রাখে, এর বাইরে আর কোনো কিছু মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবে না। এই জিনিসটা যদি আপনি বুঝেন, খাতায় নোট করা আছে না, এই জিনিসটা যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন, এর বাইরে মালিকানা সত্ত্ব বিবরণীতে আর কোনো কিছু আসবে না। তাহলে এই ফরম্যাটিংটা যদি আপনার কাছে না থাকতো, আপনি জীবনেও মালিকানা সত্ত্ব পারতেন না। কোনোদিন দেখবেন যে আয়করকে মাইনাস করেছে, আবার কোনো অঙ্কে দেখবেন জীবন বীমা দিয়েছে সেটাকে মাইনাস করেছে, সাধারণ সঞ্চিতিকে প্লাস করেছে। আপনি তখন এলোমেলো খেয়ে যাবেন, যেটা আমার হইতো, যে মালিকানা সত্ত্ব বিবরণীতে এক্স্যাক্ট কোন জিনিসগুলো আসে এটা কিন্তু আপনি জানতেন না। মালিকানা সত্ত্ব বিবরণী দেখলেই অনেক ছেলেমেয়ে অসহায় হয়ে যায় যে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করবে। আপনাকে আমি টোটাল ফরম্যাটিং দিয়ে দিয়েছি, এর বাইরে মালিকানা সত্ত্ব বিবরণীতে কিচ্ছু আসবে না। আসবে ভাইয়া বলেন তো? আসবে না। আচ্ছা, ভেরি গুড। তারপরে দেখেন, আমি হচ্ছে আপনাকে কিছু এই যে ফরম্যাটিংটা দিলাম, যেমন বিক্রিত পণ্যের ব্যয়, বিশদায় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় 100% লাগবে। এই যে ফরম্যাটিংটা দিয়ে দিয়েছি, এই ফরম্যাটিংটার বাইরে বিক্রিত পণ্যের ব্যয়ে আর কিচ্ছু আসবে না। তাহলে এই জিনিসগুলো যদি আপনি নোট করে করে অঙ্ক করার সময় যদি সামনে নিয়ে যদি অঙ্ক করেন, এভাবে যদি আপনি 5টা 7টা ম্যাথ প্র্যাকটিস করেন, আপনার কি কখন আটকাবে বলেন তো? কখন আটকাবে না। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকের বেশি কথা বলবো না, পিডিএফটা দিয়ে দিব। যারা ক্লাস করেছেন তারা পিডিএফটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আপনাদের উপস্থিতি এবং আগ্রহের উপরে ভিত্তি করে, গ্রুপে আপনাদের আগ্রহের উপরে ভিত্তি করে আমরা ইনশাল্লাহ ক্লাস বাড়াবো কি বাড়াবো না, বা কি করব সামনে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তো সবাই আজকে ভালো থাকেন, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।